একদিন দুপুরে আমি ফ্রন্ট ডেস্কে বসে একটা ফাইল সাজাচ্ছিলাম। হঠাৎ হাসান সাহেব এসে বললেন, জ্যোতি, আমার অফিসে একটু আসো, একটা জরুরি কথা আছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজের বিষয়ে আলোচনা করবেন, কিন্তু তার অফিসে গিয়ে দেখি তিনি একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছেন আর আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছেন। তিনি বললেন, জ্যোতি, তুমি কি কখনো ভেবেছ এই কোম্পানিতে তুমি আরও বড় কোনো পদে যেতে পারো? আমি অবাক হয়ে বললাম, স্যার, আমি তো এখনও নতুন। আমি শুধু চাই আমার কাজ ঠিকঠাক করতে। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি জেসমিন আক্তার জ্যোতি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার কোম্পানির মালিককে নিয়ে। এই গল্পে আছে সংগ্রাম, পরীক্ষা আর একটি অপ্রত্যাশিত মোড়। তাহলে চলো শুরু করি আমার জীবনের এই বিশেষ অধ্যায়ের গল্প। আমার জীবনের একটা সময় ছিল যখন সবকিছু যেন হঠাৎ করেই বদলে গেল। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন আমাদের পরিবার আর্থিক অনটনে পড়ে গেল। বাবার ব্যবসায়ে লোকসান হওয়ায় আমাদের সংসার চালানোর জন্য টাকার অভাব দেখা দিল। আমি একজন তরুণী হিসেবে ভাবলাম, শুধু পড়াশোনা নয়, পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করব। অনেক খোঁজাখুঁজির পর একদিন আমি একটি কোম্পানির ফ্রন্ট ডেস্ক অফিসারের পদে চাকরির জন্য আবেদন করলাম। কোম্পানিটির নাম ছিল ইসলাম এন্টারপ্রাইজ। ইন্টারভিউয়ের দিন আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু আমার আত্মবিশ্বাস আর সততার কারণে আমি চাকরিটা পেয়ে গেলাম। আমার আনন্দের সীমা ছিল না। ভাবলাম, এবার থেকে আমি পরিবারের জন্য কিছু করতে পারব। কিন্তু আমি জানতাম না, এই চাকরি আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। কোম্পানির মালিক ছিলেন হাসান সাহেব, একজন 50ঊর্ধ্ব ভদ্রলোক। তিনি প্রথম দিন থেকেই আমার প্রতি খুব স্নেহের দৃষ্টিতে তাকাতেন। আমাকে দেখে তিনি বলতেন, জ্যোতি, তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি এখানে নিজের বাড়ির মতো কাজ করো। তার কথাগুলো শুনে আমার মনটা ভরে যেত। একজন নতুন কর্মীর জন্য এমন স্নেহের কথা খুবই উৎসাহব্যঞ্জক ছিল। আমি ভাবতাম, হাসান সাহেব সত্যিই খুব ভালো মানুষ। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার কিছুদিন পর থেকে আমি একটু অস্বস্তি বোধ করতে শুরু করলাম। হাসান সাহেব প্রায়ই আমাকে তার অফিসে ডেকে পাঠাতেন। কখনো কখনো তিনি এমন কিছু প্রশ্ন করতেন যা আমার কাছে খুবই ব্যক্তিগত মনে হতো। যেমন, জ্যোতি, তোমার বিয়ের কোনো পরিকল্পনা আছে? বা তোমার পরিবারে আর কে কে আছে? আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে ইতস্তত করতাম। আমার মনে হতো, এগুলো কি কোনো কর্মক্ষেত্রের প্রশ্ন হওয়া উচিত? একদিন তিনি আমাকে তার কাছে ডেকে বললেন, জ্যোতি, তুমি খুবই সৎ আর পরিশ্রমী। আমি তোমার কাজে খুব খুশি। আমি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ স্যার। আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার। কিন্তু তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে অস্বস্তিকর মনে হতো। তিনি যেন আমার দিকে একটু বেশিই মনোযোগ দিতেন। আমি ভাবতাম, এটা কি আমার ভুল ধারণা, নাকি তার মনে অন্য কিছু চলছে? এই অস্বস্তির মাঝেও আমি আমার কাজে মনোযোগী ছিলাম। আমি জানতাম এই চাকরি আমার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যতই অস্বস্তি হোক, আমি নিজেকে সংযত রাখব এবং কাজ চালিয়ে যাব। আমার মনে একটা প্রশ্ন জাগত, হাসান সাহেব কেন এমন আচরণ করছেন? তিনি কি সত্যিই আমাকে তার মেয়ের মতো ভাবেন, নাকি তার মনে অন্য কোনো উদ্দেশ্য আছে? এভাবেই দিনগুলো কাটতে লাগল। আমি প্রতিদিন অফিসে যেতাম, কাজ করতাম, আর হাসান সাহেবের অদ্ভুত দৃষ্টি আর প্রশ্নগুলোর মুখোমুখি হতাম। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, এই চাকরি আমার জন্য সঠিক কিনা তা নিয়ে। কিন্তু আমি জানতাম, আমার পিছু হটার কোনো পথ নেই। তাই আমি ঠিক করলাম, যত কঠিনই হোক, আমি এই পরিস্থিতির মোকাবিলা করব। অফিসে আমার দিনগুলো কাটছিল একটা নির্দিষ্ট ছন্দে। সকালে বিশ্ববিদ্যালয় ক্লাস, তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানিতে কাজ। ফ্রন্ট ডেস্কের দায়িত্ব ছিল ব্যস্ততার, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম আমার কাজে কোনো ত্রুটি না থাকে। ক্লায়েন্টের সাথে কথা বলা, ফোন রিসিভ করা আর ডকুমেন্ট সাজানো, এসবই আমার রুটিনে ছিল। কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলছিল। একদিন দুপুরে আমি ফ্রন্ট ডেস্কে বসে একটা ফাইল সাজাচ্ছিলাম। হঠাৎ হাসান সাহেব এসে বললেন, জ্যোতি, আমার অফিসে একটু আসো, একটা জরুরি কথা আছে।
আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজের বিষয়ে আলোচনা করবেন, কিন্তু তার অফিসে গিয়ে দেখি তিনি একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছেন আর আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছেন। তিনি বললেন, জ্যোতি, তুমি কি কখনো ভেবেছ এই কোম্পানিতে তুমি আরও বড় কোনো পদে যেতে পারো? আমি অবাক হয়ে বললাম, স্যার, আমি তো এখনও নতুন। আমি শুধু চাই আমার কাজ ঠিকঠাক করতে। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু একটা ছিল যা আমার মনে শান্তি দিল না। তিনি বললেন, তুমি খুবই প্রতিভাবান। আমি তোমাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। তবে তার জন্য তোমাকে আমার সাথে আরেকটু কাছাকাছি কাজ করতে হবে। তার কথার মধ্যে কিছু একটা ইঙ্গিত ছিল যা আমার কাছে স্পষ্ট ছিল না। আমি শুধু বললাম, আমি চেষ্টা করব, স্যার। কিন্তু আমার মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। এরপর থেকে হাসান সাহেবের এমন আচরণ আরও ঘন ঘন হতে লাগল। কখনো তিনি আমাকে তার অফিসে ডেকে অযথা সময় নষ্ট করতেন, কখনো বলতেন, জ্যোতি, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার জীবনে অনেক কিছু বদলে যেতে পারে। আমি সবসময় হাসি দিয়ে এড়িয়ে যেতাম, কিন্তু মনে মনে ভয় পেতাম। আমি ভাবতাম এই চাকরি আমার জন্য কতটা নিরাপদ। কিন্তু পরিবারের অবস্থা ভেবে আমি চুপ করে থাকতাম। একদিন অফিসে একজন নতুন মানুষের সাথে আমার পরিচয় হল। তার নাম জয়নুল ইসলাম হীরা, হাসান সাহেবের ছেলে। তিনি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে সবে দেশে ফিরেছেন। জয়নুল ছিলেন বেশ ভদ্র আর শান্ত স্বভাবের। তিনি আমার সাথে খুব সৌজন্যমূলকভাবে কথা বললেন। বললেন, জ্যোতি, আমি শুনেছি তুমি এখানে খুব ভালো কাজ করছ। বাবা তোমার খুব প্রশংসা করেন। আমি একটু অবাক হলাম। হাসান সাহেব কি সত্যিই আমার কাজের প্রশংসা করেন, নাকি এটা অন্য কিছুর ইঙ্গিত? জয়নুলের সাথে কথা বলে আমার মনটা একটু হালকা হল। তিনি আমার সাথে খুব সহজভাবে কথা বলতেন, কোনো অস্বস্তিকর প্রশ্ন করতেন না। কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে এখনও ভাবিয়ে তুলছিল। একদিন তিনি আমাকে বললেন, জ্যোতি, তুমি যদি আমার কথা মানো, আমি তোমাকে এই কোম্পানির একটা বড় পজিশনে বসাতে পারি। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি আমার কাজ দিয়ে নিজের জায়গা তৈরি করতে চাই। তিনি হাসলেন, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। আমার মনে হচ্ছিল হাসান সাহেব যেন আমাকে কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কেন এমন করছেন। আমার কাজে কোনো ভুল ছিল না, তাহলে কেন তিনি বারবার আমার সাথে এমন আচরণ করছেন? আমি ঠিক করলাম আমি নিজেকে আরও সতর্ক রাখব। আমার মর্যাদা আর সততা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। দিনগুলো এভাবেই কাটতে লাগল। আমি একদিকে আমার কাজে মনোযোগী ছিলাম, অন্যদিকে হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় একটা অজানা আশঙ্কার মধ্যে রাখছিল। জয়নুলের সাথে মাঝে মধ্যে কথা হতো, আর তার সৌজন্যমূলক আচরণ আমাকে একটু স্বস্তি দিত। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল, হাসান সাহেবের এই আচরণের পেছনে আসল উদ্দেশ্য কি? দিনগুলো যেন একটা অদ্ভুত ধাঁধার মধ্যে দিয়ে কাটছিল। আমি আমার কাজে মনোযোগী থাকার চেষ্টা করতাম, কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় একটা অস্বস্তির মধ্যে রাখত। তার কথাবার্তা, দৃষ্টি আর অযথা আমাকে তার অফিসে ডেকে পাঠানো, এসব আমার মনে একটা অজানা ভয় তৈরি করছিল। তবুও আমি নিজেকে সংযত রাখতাম, কারণ এই চাকরি আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। একদিন সকালে অফিসে এসে দেখি হাসান সাহেব আমার ডেস্কের কাছে দাঁড়িয়ে আছেন। আমি সৌজন্যমূলকভাবে হেসে বললাম, গুড মর্নিং স্যার। তিনি হাসলেন এবং বললেন, জ্যোতি, আজ বিকেলে আমার সাথে একটা মিটিংয়ে থাকবে। একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসছে। আমি চাই তুমি তাদের সামনে আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করো। আমি একটু অবাক হলাম, কারণ ফ্রন্ট ডেস্কের কাজের বাইরে এমন দায়িত্ব আমাকে আগে কখনো দেওয়া হয়নি। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। বিকেলের মিটিংয়ে আমি যথাসাধ্য প্রস্তুতি নিয়ে গেলাম। ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আমি আমার সেরাটা দিলাম। মিটিং শেষে হাসান সাহেব আমাকে ডেকে বললেন, জ্যোতি, তুমি আজ খুব ভালো করেছ। আমি জানতাম তুমি পারবে। তার কথায় আমি খুশি হলাম, কিন্তু তার দৃষ্টিতে সেই পরিচিত অস্বস্তিকর ভাবটা আবার ফিরে এলো। তিনি বললেন, এখন থেকে তুমি আমার সাথে আরও বেশি কাজ করবে। আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখতে চাই। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি সত্যিই আমার কাজের স্বীকৃতি নাকি অন্য কিছু? এদিকে জয়নুলের সাথে আমার মাঝে মধ্যে কথা হতো। তিনি অফিসে এসে কোম্পানির বিভিন্ন বিষয়ে বাবার সাথে আলোচনা করতেন। একদিন তিনি আমার ডেস্কে এসে বললেন, জ্যোতি, তুমি এত ব্যস্ত থাকো কিভাবে? বিশ্ববিদ্যালয় আর এই কাজ দুটো একসাথে ম্যানেজ করা সহজ নয়। আমি হেসে বললাম, একটু কষ্ট হয়, কিন্তু আমার পরিবারের জন্য এটা করতেই হবে।
জয়নুল মাথা নাড়লেন এবং বললেন, তুমি সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার কথায় আমার মনটা একটু ভালো হলো। কিন্তু হাসান সাহেবের আচরণে আমার অস্বস্তি কমছিল না। একদিন তিনি আমাকে তার অফিসে ডেকে বললেন, জ্যোতি, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি। তোমার পড়াশোনার খরচ থেকে শুরু করে তোমার পরিবারের জন্য সাহায্য, সবকিছু। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি শুধু আমার কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে কিছু একটা লুকিয়ে ছিল। আমার মনে হলো তিনি যেন আমার ধৈর্য আর সততা পরীক্ষা করছেন। এক সন্ধ্যায় অফিসের সবাই চলে যাওয়ার পর হাসান সাহেব আমাকে বললেন, জ্যোতি, আজ একটু দেরি পর্যন্ত থাকতে হবে। কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু কাজের জন্য রাজি হলাম। কাজ করার সময় তিনি আমার কাছে এসে বললেন, তুমি এত পরিশ্রমী কেন, জ্যোতি? তুমি যদি একটু স্মার্ট হয়ে কাজ করো তাহলে জীবন আরও সহজ হবে। আমি বুঝলাম তিনি আবার সেই ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। আমি শুধু বললাম, স্যার, আমি আমার কাজটা ঠিকঠাক করতে চাই। এই ঘটনার পর আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম হাসান সাহেবের মনে কিছু একটা চলছে, কিন্তু তিনি সেটা স্পষ্ট করে বলছেন না। আমি ঠিক করলাম আমি কখনোই আমার নীতির সাথে আপস করব না। আমার কাজ আমার পরিচয়, আর আমি সেটা বজায় রাখব। তবে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, হাসান সাহেব আমাকে এত পরীক্ষা করছেন কেন? তার এই আচরণের পেছনে আসল উদ্দেশ্য কি? জয়নুলের সাথে আমার কথাবার্তা আমাকে একটু স্বস্তি দিত। তিনি সবসময় আমার সাথে শ্রদ্ধার সাথে কথা বলতেন। একদিন তিনি বললেন, জ্যোতি, তুমি যেভাবে নিজের দায়িত্ব পালন করো সেটা সত্যিই প্রশংসনীয়। আমি চাই তুমি এই কোম্পানিতে আরও বড় দায়িত্ব নাও। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম তার বাবার কথার সাথে তার কথার কতটা মিল আছে। আমার জীবন যেন একটা ধাঁধায় আটকে গেছে, আর আমি এর উত্তর খুঁজে বেড়াচ্ছি। অফিসে আমার দিনগুলো যেন একটা অদৃশ্য চাপের মধ্যে কাটছিল। হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় সতর্ক রাখত। তার কথাবার্তায় যেন সবসময় একটা লুকানো উদ্দেশ্য থাকত, যা আমি ঠিক বুঝে উঠতে পারতাম না। তবুও আমি আমার কাজে মনোযোগী থাকার চেষ্টা করতাম, কারণ এই চাকরি আমার পরিবারের জন্য একটা বড় ভরসা ছিল। একদিন সকালে আমি অফিসে পৌঁছাতেই হাসান সাহেব আমাকে তার কেবিনে ডাকলেন। আমি ভাবলাম হয়তো কোনো নতুন কাজের কথা বলবেন। কিন্তু তিনি বললেন, জ্যোতি, তুমি এত পরিশ্রমী আর সৎ, আমি তোমার জন্য আরও কিছু করতে চাই। তুমি কি কখনো ভেবেছ এই কোম্পানির একটা গুরুত্বপূর্ণ অংশ হতে? আমি একটু ইতস্তত করে বললাম, স্যার, আমি আমার কাজটা ভালোভাবে করতে চাই। আমার এখনকার পজিশনেই আমি খুশি। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে সেই পরিচিত অস্বস্তিকর ভাবটা ছিল। এরপর হাসান সাহেব আমাকে বললেন, জ্যোতি, আমি তোমাকে আমার সাথে একটা ব্যবসায়িক সফরে নিয়ে যেতে চাই। আমাদের কোম্পানির একটা বড় প্রজেক্টের জন্য বাইরে মিটিং আছে। তুমি আমার সাথে গেলে অনেক কিছু হতে পারবে। আমার মনটা একটু ভয়ে ভরে গেল। আমি বললাম, স্যার, আমি ফ্রন্ট ডেস্কে কাজ করি। এমন মিটিংয়ে আমার কি দরকার হবে? তিনি বললেন, তুমি আমার কথা ভাবো। আমি তোমার জন্য ভালোই চাই। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ঠিক করলাম আমি এই সফরে যাব না। এই ঘটনার পর আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম হাসান সাহেব আমাকে কোনো অদ্ভুত পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি আমার সহকর্মীদের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউই খোলাখুলি কিছু বলতে চাইল না। একজন সিনিয়র সহকর্মী শুধু বললেন, জ্যোতি, তুমি সতর্ক থেকো। হাসান সাহেব মানুষ ভালো, কিন্তু তার কথাবার্তা কখনো কখনো অদ্ভুত হয়। এই কথা আমার মনে আরও দ্বিধা তৈরি করল। এদিকে জয়নুলের সাথে আমার কথাবার্তা বেশ স্বাভাবিক ছিল। একদিন তিনি আমার ডেস্কে এসে বললেন, জ্যোতি, তুমি কি কখনো ভেবেছ এই কোম্পানিতে থেকে আরও বড় কিছু করবে? তুমি তো অনেক প্রতিভাবান। আমি হেসে বললাম, আমি এখন শুধু আমার পড়াশোনা আর চাকরিটা ঠিকঠাক ম্যানেজ করতে চাই। তিনি হাসলেন এবং বললেন, তুমি ঠিক বলেছ। ধৈর্য আর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। তার কথাগুলো আমার মনে একটু শান্তি এনে দিল। কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। একদিন তিনি আমাকে বললেন, জ্যোতি, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করতে পারি। তোমার বাবার ব্যবসার লোকসান পুষিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে পারি। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি আমার পরিশ্রম দিয়ে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমার কথা শুনে তিনি একটু থমকে গেলেন, কিন্তু তারপর আবার হাসলেন। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম আমাকে আরও সতর্ক হতে হবে। আমি ঠিক করলাম আমি কখনোই আমার নীতি থেকে সরে আসব না।
আমার মনে হচ্ছিল হাসান সাহেব আমাকে ক্রমাগত পরীক্ষা করছেন, কিন্তু কেন? আমি তার উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। আমি শুধু জানতাম আমাকে আমার মর্যাদা আর সততা বজায় রাখতে হবে, যত কঠিন পরিস্থিতিই আসুক। দিন শেষে অফিস থেকে বের হওয়ার সময় জয়নুল আমাকে বললেন, জ্যোতি, তুমি যেভাবে নিজের কাজে মনোযোগী সেটা সত্যিই প্রশংসার দাবিদার। আমি চাই তুমি এই কোম্পানিতে আরও বড় দায়িত্ব নাও। অফিসে আমার প্রতিটি দিন যেন একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছিল। হাসান সাহেবের আচরণ আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। তার কথাবার্তায় সবসময় একটা ইঙ্গিত থাকত যা আমি ঠিক ধরতে পারতাম না। তবুও আমি আমার কাজে মনোযোগী থাকার চেষ্টা করতাম। আমার পরিবারের জন্য এই চাকরি ছিল একটা বড় ভরসা, আর আমি কোনোভাবেই সেটা হারাতে চাইতাম না। একদিন দুপুরে হাসান সাহেব আমাকে তার কেবিনে ডাকলেন। আমি ভাবলাম আবার হয়তো কোনো অযথা কথাবার্তা শুরু করবেন। কিন্তু এবার তিনি বললেন, জ্যোতি, আমি তোমার জন্য একটা স্পেশাল প্রজেক্টের কথা ভাবছি। তুমি যদি আমার সাথে এই প্রজেক্টে কাজ করো, তাহলে তোমার ক্যারিয়ারে অনেক বড় একটা লাফ দেওয়া সম্ভব। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি এখনও ফ্রন্ট ডেস্কের কাজে নতুন। এত বড় দায়িত্ব আমি পারব কিনা জানি না। তিনি হাসলেন এবং বললেন, তুমি আমার উপর ভরসা রাখো, জ্যোতি। আমি তোমাকে সব শিখিয়ে দেব। তার কথায় আমার মনে আবার সেই অস্বস্তি ফিরে এলো। আমি বুঝতে পারছিলাম তার এই প্রস্তাবের পেছনে কিছু একটা লুকানো উদ্দেশ্য আছে। আমি শুধু বললাম, আমি ভেবে দেখব স্যার। কিন্তু মনে মনে ঠিক করলাম আমি এই প্রজেক্টে যোগ দেব না। আমি নিজের কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই, অন্য কোনো শর্টকাটে নয়। এদিকে জয়নুলের সাথে আমার কথাবার্তা আমাকে একটু শান্তি দিত। একদিন তিনি অফিসে এসে আমার সাথে কথা বলতে বলতে বললেন, জ্যোতি, তুমি যেভাবে নিজের দায়িত্ব পালন করো সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি চাই তুমি এই কোম্পানিতে আরও বড় কিছু করো। আমি হাসলাম এবং বললাম, ধন্যবাদ জয়নুল ভাই। আমি চেষ্টা করছি আমার সেরাটা দেওয়ার। তার কথায় আমার মনে একটু আত্মবিশ্বাস ফিরে এলো, কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। এক সন্ধ্যায় অফিসে সবাই চলে যাওয়ার পর হাসান সাহেব আমাকে বললেন, জ্যোতি, একটু থাকো। আমার সাথে কিছু কথা আছে। আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু থেকে গেলাম। তিনি বললেন, তুমি এত সৎ আর পরিশ্রমী, এটা আমার খুব ভালো লাগে। আমি চাই তুমি আমার আরও কাছের মানুষ হও। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি আপনার কথার প্রশংসা করি, কিন্তু আমি শুধু আমার কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। তিনি একটু চুপ করে গেলেন, তারপর বললেন, তুমি খুব জেদি, জ্যোতি। কিন্তু এটা আমার ভালো লাগে। এই কথোপকথনের পর আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম হাসান সাহেব আমাকে ক্রমাগত কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছিল তিনি আমার ধৈর্য, সততা আর নীতি পরীক্ষা করছেন। কিন্তু কেন? আমি তার উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। আমি শুধু ঠিক করলাম আমি কখনোই আমার নীতির সাথে আপস করব না। একদিন জয়নুল আমাকে বললেন, জ্যোতি, তুমি কি কখনো আমার বাবার সাথে কথা বলে অস্বস্তি বোধ করেছ? আমি একটু অবাক হলাম। তার প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল। আমি শান্তভাবে বললাম, না জয়নুল ভাই, আমি শুধু আমার কাজে মনোযোগ দিই। তিনি হাসলেন এবং বললেন, তুমি ঠিক করো জ্যোতি। তুমি সবসময় নিজেকে সংযত রাখো, এটা আমার খুব ভালো লাগে। তার কথায় আমার মনে একটু স্বস্তি এলো, কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে এখনও ভাবিয়ে তুলছিল। দিনগুলো এভাবেই কাটছিল। আমি একদিকে আমার কাজে মনোযোগী ছিলাম, অন্যদিকে হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় একটা অজানা আশঙ্কার মধ্যে রাখছিল। আমি জানতাম না এই পরীক্ষার পেছনে তার আসল উদ্দেশ্য কি। আমার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, এই সব কিছুর শেষ কোথায়? আমি শুধু নিজেকে বলতাম, ধৈর্য ধরে এগিয়ে যাও জ্যোতি। সততা আর পরিশ্রমই তোমার পথ দেখাবে। অফিসে আমার দিনগুলো যেন একটা অদৃশ্য দড়ির উপর দিয়ে হাঁটার মতো হয়ে গিয়েছিল। হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় একটা অস্বস্তির মধ্যে রাখত। তার কথাবার্তায় যেন সবসময় একটা লুকানো ইঙ্গিত থাকত যা আমি বুঝতে পারতাম না। তবুও আমি আমার কাজে মনোযোগী থাকার চেষ্টা করতাম। আমার পরিবারের জন্য এই চাকরি ছিল একটা বড় সম্বল, আর আমি কোনোভাবেই সেটা হারাতে চাইতাম না। একদিন সকালে অফিসে এসে দেখি হাসান সাহেব আমার ডেস্কের কাছে দাঁড়িয়ে আছেন। তিনি হাসিমুখে বললেন, জ্যোতি, আজ আমার সাথে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে কথা বলতে হবে। আমার কেবিনে এসো। আমি ভাবলাম হয়তো এবার সত্যিই কাজের কথা হবে। কিন্তু তার কেবিনে গিয়ে দেখি তিনি আমাকে একটা চেয়ারে বসতে বললেন এবং বললেন, জ্যোতি, তুমি এত সৎ আর পরিশ্রমী। আমি তোমার জন্য একটা বড় সুযোগ তৈরি করতে চাই।
তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি আমার কাজ দিয়ে এগিয়ে যেতে চাই। তার কথায় আমার মনে আবার সেই অস্বস্তি ফিরে এলো। আমি বুঝতে পারছিলাম তিনি আবার সেই ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। আমি বললাম, স্যার, আমি আমার বর্তমান দায়িত্বেই খুশি। আমাকে শুধু আমার কাজ করতে দিন। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে কিছু একটা ছিল যা আমাকে ভাবিয়ে তুলল। তিনি বললেন, তুমি খুব জেদি, জ্যোতি। কিন্তু এটা আমার ভালো লাগে। আমি শুধু মাথা নাড়লাম এবং কেবিন থেকে বেরিয়ে এলাম। এই ঘটনার পর আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম হাসান সাহেব আমাকে ক্রমাগত কোনো না কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছিল তিনি আমার ধৈর্য আর সততা যাচাই করছেন। কিন্তু কেন? আমি তার উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। আমি শুধু ঠিক করলাম আমি কখনোই আমার নীতির সাথে আপস করব না। এদিকে জয়নুলের সাথে আমার কথাবার্তা আমাকে একটু শান্তি দিত। একদিন তিনি আমার ডেস্কে এসে বললেন, জ্যোতি, তুমি যেভাবে নিজের কাজে মনোযোগী সেটা সত্যিই প্রশংসার দাবিদার। আমি চাই তুমি এই কোম্পানিতে আরও বড় দায়িত্ব নাও। আমি হাসলাম এবং বললাম, ধন্যবাদ জয়নুল ভাই। আমি চেষ্টা করছি আমার সেরাটা দেওয়ার। তার কথাগুলো আমাকে একটু আত্মবিশ্বাস দিল, কিন্তু হাসান সাহেবের আচরণ আমাকে এখনও ভাবিয়ে তুলছিল। এক সন্ধ্যায় অফিসে সবাই চলে যাওয়ার পর হাসান সাহেব আমাকে বললেন, জ্যোতি, আমি তোমার জন্য একটা বিশেষ প্রস্তাব রাখতে চাই। তুমি যদি আমার সাথে আরও কাছাকাছি কাজ করো তাহলে আমি তোমার পড়াশোনার সব খরচ বহন করতে পারি। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি আমার পরিশ্রম দিয়ে আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই। তিনি একটু চুপ করে গেলেন, তারপর বললেন, তুমি সত্যিই আলাদা, জ্যোতি। আমার মনে হলো তিনি আমার উত্তরে খুশি হয়েছেন, কিন্তু তার দৃষ্টিতে সেই অদ্ভুত ভাবটা এখনও ছিল। এই ঘটনার পর আমি একটু বেশি ভাবতে শুরু করলাম। হাসান সাহেব কেন আমাকে এত পরীক্ষা করছেন? তার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য? আমি একদিন জয়নুলের সাথে এই বিষয়ে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আমাকে বললেন, জ্যোতি, আমার বাবা মানুষ হিসেবে ভালো, কিন্তু তিনি কখনো কখনো মানুষকে পরীক্ষা করেন। তুমি শুধু নিজের উপর ভরসা রাখো। তার কথায় আমার মনে একটু স্বস্তি এলো, কিন্তু আমি এখনও পুরোপুরি নিশ্চিত ছিলাম না। দিনগুলো এভাবেই কাটছিল। আমি একদিকে আমার কাজে মনোযোগী ছিলাম, অন্যদিকে হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় একটা অজানা আশঙ্কার মধ্যে রাখছিল। আমি জানতাম না এই পরীক্ষার শেষ কোথায়। শেষ কোথায়? আমি শুধু নিজেকে বলতাম, ধৈর্য ধরে এগিয়ে যাও জ্যোতি। তোমার সততা আর পরিশ্রমই তোমাকে পথ দেখাবে। অফিসে আমার দিনগুলো একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে কাটছিল। হাসান সাহেবের আচরণ আমাকে সবসময় সতর্ক রাখত। তার কথাবার্তায় যেন সবসময় একটা লুকানো উদ্দেশ্য থাকত যা আমি ঠিক ধরতে পারতাম না। তবুও আমি আমার কাজে মনোযোগী থাকার চেষ্টা করতাম। আমার পরিবারের জন্য এই চাকরি ছিল একটা বড় ভরসা, আর আমি কোনোভাবেই সেটা হারাতে চাইতাম না। একদিন সকালে হাসান সাহেব আমাকে তার কেবিনে ডাকলেন। আমি ভাবলাম আবার হয়তো তার সেই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা শুরু হবে। কিন্তু এবার তিনি একটু গম্ভীর মুখে বললেন, জ্যোতি, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তুমি কি আমাকে একটু সময় দেবে? আমি শান্তভাবে বললাম, অবশ্যই স্যার। আমার মনে একটা অজানা আশঙ্কা জাগল, কিন্তু আমি নিজেকে সংযত রাখলাম। তিনি বলতে শুরু করলেন, জ্যোতি, তুমি যখন এই কোম্পানিতে যোগ দিয়েছিলে তখন থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি। তোমার সততা, পরিশ্রম আর ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে অনেক পরীক্ষার মুখোমুখি করেছি, কিন্তু তুমি প্রতিবারই আমার প্রত্যাশার উপর দিয়ে গেছ। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি কি বলতে চাইছেন? আমি বললাম, স্যার, আমি বুঝতে পারছি না। হাসান সাহেব হাসলেন এবং বললেন, জ্যোতি, আমি তোমাকে আমার ছেলে জয়নুলের জন্য বউ হিসেবে বেছে নিয়েছি। আমি চেয়েছিলাম আমার ছেলের জীবনসঙ্গী এমন একজন হোক যে সৎ, পরিশ্রমী আর নীতিবান। তাই আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি প্রতিটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। আমি হতবাক হয়ে গেলাম। এতদিনের তার অদ্ভুত আচরণ, অস্বস্তিকর প্রশ্ন, সবকিছু যেন এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। তিনি বলে চললেন, আমি জানি আমার আচরণ তোমাকে অস্বস্তিতে ফেলেছে। কিন্তু আমি চেয়েছিলাম তুমি সত্যিই আমার বিশ্বাসের যোগ্য কিনা তা যাচাই করতে। তুমি আমার প্রত্যাশার চেয়েও বেশি প্রমাণ করেছ। আমি শান্তভাবে বললাম, স্যার, আমি আপনার কথার প্রশংসা করি, কিন্তু এটা আমার জন্য খুব অপ্রত্যাশিত। আমি এই বিষয়ে ভাবতে সময় চাই। তিনি মাথা নাড়লেন এবং বললেন, অবশ্যই জ্যোতি। তুমি সময় নাও।
এই ঘটনার পর আমি জয়নুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আমাকে বললেন, জ্যোতি, আমি জানতাম বাবা তোমাকে পছন্দ করেন, কিন্তু আমি জানতাম না তিনি এভাবে তোমাকে পরীক্ষা করছেন। আমি তোমাকে খুব শ্রদ্ধা করি। তুমি যদি রাজি হও, আমি তোমার সাথে জীবন শুরু করতে চাই। তার কথায় আমার মনে একটা শান্তি এলো। জয়নুলের ভদ্রতা আর সৌজন্য আমাকে সবসময় আকৃষ্ট করেছিল। কিছুদিন পর আমার পরিবারের সাথে হাসান সাহেবের পরিবারের আলোচনা হলো। আমার বাবা মা জয়নুলের সাথে আমার বিয়েতে রাজি হলেন। তারা দেখলেন জয়নুল একজন ভদ্র, শিক্ষিত আর সৎ মানুষ। অবশেষে পারিবারিকভাবে আমার আর জয়নুলের বিয়ে হল। আমার জীবনের এই নতুন অধ্যায় শুরু হলো এক অপ্রত্যাশিত মোড় নিয়ে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথাই বলবো। জীবনে অনেক সময় আমাদের ধৈর্য আর সততার পরীক্ষা হয়, কিন্তু যদি আমরা নিজের নীতি আর মর্যাদার উপর অটল থাকি, তাহলে সঠিক পথ নিজেই আমাদের দিকে এগিয়ে আসে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে, আর সততা আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই কখনোই নিজের নীতির সাথে আপস করো না, কারণ সততাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।